হ্যালো এভরিওয়ান, ব্যাংক রিটেন প্রেপ ব্যাংকার হব পেজের আমাদের নিয়মিত আয়োজন থাকবে স্পটলাইট ব্যাংক জিকেটা পড়ে ফেলা। ওকে, সো আমরা আজকে প্রথম 10 পেজ আমরা এইভাবে অল্প অল্প করে স্পটলাইট ব্যাংক জিকেটা পড়ে শেষ করব। সো আজকের টপিক হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত। সো এগুলো দেখে নিই আমরা। এক নজরে বাংলাদেশ ব্যাংক। ওকে, সো বাংলাদেশ আমাদের হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম হচ্ছেন এএনএম হামিদুল্লাহ। এএনএম হামিদুল্লাহ। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের পূর্বের নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল। সো বর্তমান গভর্নর হচ্ছেন জনাব মোহাম্মদ মুস্তাকুর রহমান, তিনি 14তম গভর্নর। আর 13তম গভর্নর ছিলেন জনাব আহসান এইস মনসুর। আচ্ছা, প্রতিষ্ঠা দেখি যে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 16 ডিসেম্বর 1971 সালে। 16 ডিসেম্বর 1971 সালে। আর প্রধান কার্যালয় মতিঝিল আমরা জানি। আচ্ছা, আমরা যে গুরুত্বপূর্ণ যেগুলো হাইলাইট করছি এগুলো দেখি। যে গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। সর্বশেষ শাখা হচ্ছে ময়মনসিংহে 2013 সালে হয়েছিল। আর গভর্নরের বয়সসীমা, কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই গভর্নরের। আর পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা 9 জন। পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কয়জন? 9 জন। ওকে, দেখি তারপর বাংলাদেশ ব্যাংক ভবনের স্থপতি বা আর্কিটেক্ট হচ্ছেন শফিউল কাদের। আর বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বা চিফ ইকোনমিস্ট হচ্ছেন মোহাম্মদ আক্তার হোসেন। চিফ ইকোনমিস্ট অফ বাংলাদেশ ব্যাংক। ওকে, তারপর দেখি যে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি কোথায়? মিরপুরে। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিরপুরে। আর বাংলাদেশ ব্যাংক ভবনে একটি ভাস্কর্য রয়েছে, সেটা হচ্ছে ঐক্য। ওকে, স্থপতি হচ্ছেন হামিদুজ্জামান খান। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে যা কিছু প্রথম এটা এক নজরে দেখে নিই আমরা। যে বাংলাদেশের প্রথম গভর্নর এএনএম হামিদুল্লাহ, প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর নূরুন্নাহার ম্যাডাম। ওকে, প্রথম নারী পরিচালক হান্নানা বেগম। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক হান্নানা বেগম। আর প্রথম নারী নির্বাহী পরিচালক নাজনীন সুলতানা। ওকে, আচ্ছা, এখানে কিছু রেট রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যেটা 22/7/2026 তারিখে হালনাগাদ করেছি আমরা। আচ্ছা, দেখি যে পলিসি রেট বা রেপো রেট কত? 10%। এসএলএফ স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি, এটা 11.5%। আচ্ছা, এসডিএফ স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, এটা হচ্ছে 8% ছিল, এখন 7.5%। আর ব্যাংক রেট কত? ব্যাংক রেট হচ্ছে 4%। আর রিজার্ভ রেশিও, এগুলো আমরা জানি। রিজার্ভ রেশিও যে এখানে এসএলআর আর সিআরআর রয়েছে, যে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও রয়েছে আর ক্যাশ রিজার্ভ রেশিও রয়েছে। এখন এসএলআর প্রথাগত ব্যাংকিং বা ট্রেডিশনাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএলআর কত? 13%। আর সিআরআর 4%। ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএলআর 5.5% আর সিআরআর 4%। আচ্ছা, আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএলআর 5% আর সিআরআর 1.5%। আর অআমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান সেটার ক্ষেত্রে এসএলআর কত? 2.5%। এটা আসলে খাতা লিখে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার দেখি যে বাংলাদেশে কী ধরনের ব্যাংক রয়েছে, কয়টি রয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করি। আচ্ছা, সো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক রয়েছে 6টি। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিডিবিএল। আচ্ছা, আর বিশেষায়িত ব্যাংক রয়েছে কয়টি? 3টি। বিশেষায়িত ব্যাংক কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর প্রবাসী কল্যাণ ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আর ডিজিটাল ব্যাংক রয়েছে একটি, যদিও বর্তমানে লাইসেন্স স্থগিত, সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। ওকে, তারপর রয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মোট 43টি। আচ্ছা, এর মধ্যে রয়েছে আবার প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 33টি, ইসলামী শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক 10টি। সো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মোট কয়টি? 43টি। প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এবি ব্যাংক পিএলসি, আরও বাংলাদেশ ব্যাংক পিএলসি। আর প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এটি গুরুত্বপূর্ণ
যে বাংলাদেশের বিদেশি বাণিজ্যিক ব্যাংক কোনটি, কয়টি অ্যাকচুয়ালি? ফরেন কমার্শিয়াল ব্যাংক 9টি। ফরেন কমার্শিয়াল ব্যাংক কয়টি? 9টি। প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আচ্ছা, 9টি আমাদের বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে, সেগুলো একটু এক নজরে দেখে নেই। ওকে, 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক: ব্যাংক আল ফালাহ, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। এছাড়া রয়েছে হাবিব ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আর উরি ব্যাংক। ওকে, সো এই 9টি হচ্ছে বিদেশি ব্যাংক রয়েছে বাংলাদেশে। 9টি বিদেশি ব্যাংকের কার্যক্রম রয়েছে, আমরা একবার দেখে নিই। ব্যাংক আল ফালাহ, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আর উরি ব্যাংক। ওকে, তাহলে মোট তফসিলি ব্যাংক কয়টি? 62টি। খেয়াল রাখতে হবে, যদি নগদ ডিজিটাল ব্যাংক বিএলসিকে কাউন্ট করি তাহলে 62টি, আর নগদ ছাড়া 61টি রয়েছে। আচ্ছা, এবার অতফসিলি ব্যাংকগুলো দেখি। আচ্ছা, তাহলে তফসিলি ব্যাংক কি? যে ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী চলে, আর অতফসিলি ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন অনুযায়ী চলে না। ওকে, আচ্ছা, অতফসিলি ব্যাংক রয়েছে 5টি। কয়টি? অতফসিলি ব্যাংক রয়েছে 5টি। এর মধ্যে সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রয়েছে 3টি, সেটা হচ্ছে আনসার ভিডিপি, কর্মসংস্থান ব্যাংক, আর পল্লী সঞ্চয় ব্যাংক। এই 3টি হচ্ছে তফসিলি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। আর 2টি ব্যাংক রয়েছে যেটা বেসরকারি, একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, আর একটি জুবিলি ব্যাংক। আচ্ছা, দেখি এবার বাংলাদেশ ব্যাংকের প্রধান ব্যাংকগুলোর গঠন এবং বিবর্তন দেখি। জাস্ট আমরা মূল কথাগুলো দেখব। ওকে, আপনারা চাইলে অবশ্য পুরোটা পড়ে নেবেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর মাধ্যমে গঠিত হয়। হ্যাঁ, ওকে, এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয় কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর। যদিও 1972, তারপরেও কার্যকর ধরা হচ্ছে 1971 সালে 16 ডিসেম্বর। আচ্ছা, ব্যাংকের জাতীয়করণ দেখি যে 12টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করে 6টি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর করা হয়েছে। কয়টি? 12টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করে 6টি বাণিজ্যিক ব্যাংকে রূপ দেওয়া হয়েছে। আচ্ছা, 6টি ব্যাংক কি? আমরা আগে দেখলাম যে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, পূবালী। আচ্ছা, এগুলো ছিল না অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে 1972 সালে অ্যাকচুয়ালি। ওকে, যে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী। আচ্ছা, পূবালী তো বর্তমানে কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন আর নেই, বেসরকারি ব্যাংক হয়ে গেছে। আর উত্তরা। আচ্ছা, দেখি যে এছাড়াও তদানীন্তন 2টি বিশেষায়িত ব্যাংক ছিল। একটি পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক, যা বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক নামে পরিচিত, আর একটি শিল্প উন্নয়ন ব্যাংক, যা বর্তমানে বাংলাদেশ শিল্প ব্যাংক নামে পরিচিত। সোনালী ব্যাংক দেখি আমরা। সোনালী ব্যাংক, আচ্ছা, প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972 অনুসারে এটি গঠিত। আচ্ছা, সোনালী ব্যাংক 3টি ব্যাংক নিয়ে গঠিত। কি? ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক, আর ব্যাংক অফ ভাওয়ালপুর। সো আমাদের ভাইবাতে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে বা রিটেন কোশ্চেনও আসতে পারে যে সোনালী ব্যাংক কয়টি ব্যাংক নিয়ে গঠিত। ওকে, যে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক, আর ব্যাংক অফ ভাওয়ালপুর। ওকে, আর সোনালী ব্যাংকে সর্বাধিক শাখা রয়েছে। মোট শাখা কয়টি? 1234টি। তার মধ্যে 2টি শাখা কিন্তু বিদেশে, অর্থাৎ ভারতে রয়েছে, একটি কলকাতাতে আর একটি শিলিগুড়িতে। তো সোনালী ব্যাংকের 1234টি শাখার মধ্যে 2টি শাখা কলকাতা একটিতে আর একটি শিলিগুড়িতে। আচ্ছা, তারপরে দেখি এখানে বলা আছে রূপালী ব্যাংক নিয়ে। আচ্ছা, রূপালী ব্যাংক 3টি ব্যাংক নিয়ে গঠিত। একটি হচ্ছে মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সো এখন কিন্তু এই রূপালী ব্যাংকটা এখন গুরুত্বপূর্ণ, কারণ সোনালী ব্যাংকের সার্কুলারে এখন কিন্তু সোনালী ব্যাংকের পোস্ট নেই, রূপালী ব্যাংক চলে এসেছে। ওকে, সো মুসলিম কমার্শিয়াল ব্যাংক থাকবে, অস্ট্রেলেশিয়া ব্যাংক থাকবে, আর স্ট্যান্ডার্ড ব্যাংক। মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক, আর স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে রূপালী ব্যাংক গঠিত। ওকে, রূপালী ব্যাংকের শাখা রয়েছে 587টি।
587 নম্বর শাখা হচ্ছে জিনজিরা ব্রাঞ্চ, কেরানীগঞ্জের জিনজিরা ব্রাঞ্চ। আচ্ছা, পরেরটা দেখি বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক 1973 সালে 27 নম্বর রাষ্ট্রপতি আদেশ অনুসারে গঠিত। আচ্ছা, এটা হচ্ছে বৃহত্তম বিশেষায়িত ব্যাংক, লার্জেস্ট স্পেশালাইজড ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে বৃহত্তম বিশেষায়িত ব্যাংক। আচ্ছা, এবার অগ্রণী ব্যাংক দেখি। অগ্রণী ব্যাংক হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক নিয়ে গঠিত। অগ্রণী ব্যাংক হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক নিয়ে গঠিত। আর জনতা ব্যাংক ইউনাইটেড ব্যাংক আর হচ্ছে ইউনিয়ন ব্যাংক নিয়ে গঠিত। জনতা ব্যাংক হচ্ছে ইউনাইটেড আর ইউনিয়ন নিয়ে গঠিত। ওকে, সো অগ্রণী ব্যাংক কি হাবিব ব্যাংক আর কমার্স ব্যাংক, আর জনতা ব্যাংক হচ্ছে ইউনাইটেড ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক নিয়ে গঠিত। আর পূবালী ব্যাংক 1959 সালে ব্যাংক কোম্পানি আইন এর অধীনে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নামে একটা যাত্রা শুরু হয়। ওকে, সো বর্তমানে কিন্তু পূবালী ব্যাংক সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। আচ্ছা, উত্তরা ব্যাংক দেখি। উত্তরা ব্যাংক 1965 সালে প্রতিষ্ঠিত হয়। যারা উত্তরা ব্যাংকে পরীক্ষা দেবেন শুক্রবার তাদের কাজে লাগবে। ওকে, সো ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন নাম বা পূর্ব নাম ছিল ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, উত্তরা ব্যাংক। আচ্ছা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক দেখি, BDBL, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা দেখি বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নিয়ে গঠিত। কিন্তু শিল্প ব্যাংক আর হচ্ছে শিল্প ঋণ সংস্থা নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত। ওকে, এবার দেখি যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, কী ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে এবং কোন ব্যাংক সেবা আমাদের দিচ্ছে। যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলো দিচ্ছি। ওকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, বিকাশ আপনারা সবাই জানেন বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের। সো রকেট ডাচ বাংলা ব্যাংকের, এম ক্যাশ ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশও রয়েছে, আবার সেলফিনও রয়েছে। আচ্ছা, ওয়ান ব্যাংকের হচ্ছে ওকে ওয়ালেট, রূপালী ব্যাংকের শিওর ক্যাশ কোন ব্যাংকের? রূপালী ব্যাংকের। ওকে, মনে করেন রূপা আপনাকে কোনো জায়গায় যাওয়ার জন্য বলছে যে রূপা পার্কে ঘুরতে যাবে, তখন আপনি কি বলবেন? শিওর রূপা। ওকে, আচ্ছা, কৃষি ব্যাংক হচ্ছে মাই বিকেবি, কৃষি ব্যাংক মাই বিকেবি। মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে, এমএফএস সার্ভিস ট্যাপ অ্যান্ড পে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপায় কোন ব্যাংকের? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। আর বাংলাদেশ ডাক বিভাগের নগদ। ওকে, বাংলাদেশ ডাক বিভাগের নগদ। এরপর দেখি প্রতিরক্ষা বাহিনী পরিচালিত ব্যাংকসমূহ। আচ্ছা, ওকে, বাংলাদেশ পুলিশ কোন ব্যাংক পরিচালনা করেন? কমিউনিটি ব্যাংক পরিচালনা করেন। বাংলাদেশ পুলিশ কমিউনিটি ব্যাংক পরিচালনা করেন। বিজিবি পরিচালনা করেন সীমান্ত ব্যাংকে, আর সেনাবাহিনী পরিচালনা করেন ট্রাস্ট ব্যাংকে। সো ট্রাস্ট ব্যাংক হচ্ছে সেনাবাহিনী, সীমান্ত ব্যাংক বিজিবি, কমিউনিটি ব্যাংক হচ্ছে বাংলাদেশ পুলিশের। আর মেরিটাইম ব্যাংক, এটা তো বোঝা যাচ্ছে যে নেভি পরিচালিত। ওকে, সো এবার দেখি বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে যা কিছু প্রথম, এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। আসলে যারা ফার্স্ট টাইমার তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা আপনারা জানেন বা এগুলো স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, খুব একটা গুরুত্বপূর্ণ না ক্ষেত্র বিশেষে। সো প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কে? ডাচ বাংলা ব্যাংক, রকেট 2011 সালে। ওকে, রকেট চালু হয় কত সালে? 2011 সালে। আচ্ছা, প্রথম বেসরকারি ব্যাংক আরও বাংলাদেশ ব্যাংক। প্রথম বেসরকারি ব্যাংক, আচ্ছা বেসরকারিকৃত ব্যাংক হচ্ছে উত্তরা ব্যাংক। প্রথম বেসরকারি ব্যাংকের কথা যদি বলে তাহলে আরও বাংলাদেশ ব্যাংক, এবং প্রথম বেসরকারিকৃত ব্যাংকের কথা বলে উত্তরা ব্যাংক চলে আসবে। ওকে, সো প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং চালু করে অগ্রণী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং চালু করে কে? অগ্রণী ব্যাংক। আচ্ছা, রেডি ক্যাশ সিস্টেম চালু করে কে? চালু করে জনতা ব্যাংক। আচ্ছা, প্রথম বিদেশি ব্যাংক চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওকে, সো প্রথম টেলিফোন ব্যাংকিং বা ক্রেডিট ব্যাংকিং বা এটিএম চালু করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রথম অফশোর ব্যাংকিংও চালু করছেন কে?
চালু করছে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওকে, প্রথম মাস্টার কার্ড চালু করে ন্যাশনাল ব্যাংক। প্রথম আমেরিকান এক্সপ্রেস এমএক্স কার্ড চালু করে সিটি ব্যাংক। সো প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোর মধ্যে কিন্তু সিটি ব্যাংকের অবস্থান এখন অনেক ভালো। ওকে, সো প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্যাংক কে ব্যাংক এশিয়া। ওকে, প্রথম এজেন্ট ব্যাংকিং রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে চালু করে অগ্রণী ব্যাংক। সো এজেন্ট ব্যাংকিং প্রথমে চালু করছে হচ্ছে ব্যাংক এশিয়া, আর এজেন্ট ব্যাংকিং রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে চালু করেছে অগ্রণী ব্যাংক। ওকে, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং কে চালু করেছে ঢাকা ব্যাংক। আমরা বিভিন্ন ফোকাস রাইটিংয়ে এগুলো উল্লেখ করতে পারি যে ঢাকা ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং। আচ্ছা, প্রথম হোয়াটসঅ্যাপ ব্যাংকিং রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে চালু করেছে আবার বেসিক ব্যাংক। আচ্ছা, বাংলাদেশের অঞ্চলের প্রথম বাণিজ্যিক ব্যাংক স্বাধীনতার আগে ছিল ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন। বাংলাদেশ অঞ্চলের প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন। আর স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। স্বাধীনতার পর প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক এবং এবি ব্যাংক। স্বাধীনতার পর প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, দেখি প্রথম ব্যাংক যা এটিএম সেবা চালু করে। সো এটিএম সেবা প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রথম ব্যাংক যা ক্রেডিট কার্ড ইস্যু করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আচ্ছা, প্রথম গ্রিন ব্যাংকিং উদ্যোগ গ্রহণ করে কে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। প্রথম গ্রিন ব্যাংকিং উদ্যোগ গ্রহণ করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 2010-এ। আচ্ছা, কী ধরনের গ্রিন ব্যাংকিং উদ্যোগ গ্রহণ করে সেটা আমরা একটু দেখি। যে তারা পেপারলেস ব্যাংকিং চালু করে, বিদ্যুৎ বা শক্তি সাশ্রয় করে। কীরকমভাবে এফিশিয়েন্ট লাইট ব্যবহারের মাধ্যমে বা এফিশিয়েন্ট এয়ার কুলার ব্যবহারের মাধ্যমে বা সোলার পাওয়ার দ্বারা বিভিন্ন ব্রাঞ্চ তারা সোলার পাওয়ার করে ফেলে, পার্শিয়াল যদিও। আবার গ্রিন ফাইন্যান্সিংও তারা করে, সবুজ অর্থায়নে লোনও দেয়। সেইভাবে তারা হচ্ছে গ্রিন ব্যাংকিং উদ্যোগ গ্রহণ করে ডাচ বাংলা ব্যাংক। তো দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর গুগল পে কার্যক্রম চালু করে সিটি ব্যাংক পিএলসি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রথম প্রিপেইড কার্ড চালু করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ওকে, সেবা পে ও মাস্টার কার্ড। তার কী ধরনের প্রিপেড কার্ড চালু করে? সেবা পে ও মাস্টার কার্ড চালু করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম যে তফসিলি ব্যাংক 62টি, নগদ বাদে 61টি, তফসিল বহির্ভূত ব্যাংক 5টি, 3টি সরকারি আনসার ভিডিপি, পল্লী কর্মসংস্থান আর পল্লী সঞ্চয়। আর বেসরকারি 2টি গ্রামীণ ব্যাংক আর জুবিলি ব্যাংক। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, মোট বিমা প্রতিষ্ঠান এটা একটু খেয়াল করি। আচ্ছা, সরকারি 2টি, বেসরকারি 8টি। আচ্ছা, এই যে বিমা প্রতিষ্ঠান সরকারি 2টির মধ্যে কিন্তু একটি জীবন বিমা কর্পোরেশন আর একটি সাধারণ বিমা কর্পোরেশন। সো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা রাষ্ট্রীয় মালিকানাধীন সেটা হচ্ছে এই জীবন বিমা কর্পোরেশন, আর নন লাইফ কর্পোরেশন সেটা হচ্ছে এই সাধারণ বিমা কর্পোরেশন। দুটাই কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন। আচ্ছা, এবার দেখি বাংলাদেশ ব্যাংকের গৃহীত কিছু সাম্প্রতিক উদ্যোগ। আচ্ছা, এটা যেহেতু 2025 সালের এডিশন এই বইটি, সো কিছু ব্যাক তথ্য থাকতে পারে। সো যারা আপডেট তথ্য নতুন বই থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। সো দেখি যে এক নজরে বাংলাদেশ ব্যাংকের গৃহীত কিছু সাম্প্রতিক উদ্যোগ। যে গুগল পে সেবা উদ্বোধন করা হয় 24শে জুন 2025-এ। আচ্ছা, ক্রলিং পেগ ডলারের বিনিময় হারে ক্রলিং পেগ পদ্ধতি চালু হয় 8 মে 2024-এ। ব্যাংক অ্যাসুরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 1 মার্চ 2024-এ ব্যাংক অ্যাসুরেন্স। আর টাকা পে কার্ডের উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2023-এ। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা কিওয়ার্ড চালু হয়েছে 18 জানুয়ারি 2023। এটা মতিঝিলে চালু হয়েছিল প্রথম 18 জানুয়ারি 2023-এ, এবং বর্তমান 1 জুলাই 2026 থেকে এটা বাধ্যতামূলক করা হয়। 1 জুলাই 2026 থেকে এটা বাংলা কিওয়ার্ডটা বাধ্যতামূলক করা হয়। আর প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড ইস্যু করা হয় 28 ডিসেম্বর 2020-এ। ওকে,
সো এবার দেখি যে সরকারি নোটের কিছু বিবরণ। ওকে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলো সরকারি নোট। এগুলোতে ইস্যু করে কি অর্থ মন্ত্রণালয় ইস্যু করে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইস্যু করে, এবং এতে স্বাক্ষর থাকবে কিন্তু অর্থ সচিবের, ফাইন্যান্স সেক্রেটারির স্বাক্ষর থাকবে। তো সরকারি নোটে স্বাক্ষর থাকে কার? ফাইন্যান্স সেক্রেটারির। খেয়াল করি 1 টাকার নোটে স্লোগান হচ্ছে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য। আর 2 টাকার ধাতব কাগজ, আচ্ছা 2 টাকার কয়েনের বা নোটের স্লোগান হচ্ছে সবার জন্য শিক্ষা। ওকে, আচ্ছা ব্যাংক নোট খেয়াল করি, ব্যাংক নোট বাকি যেগুলো আছে 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 এগুলো ইস্যু করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং এতে স্বাক্ষরও থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের। এগুলো হচ্ছে ব্যাংক নোট নামে পরিচিত, ব্যাংক নোট হিসেবে পরিচিত। আর সরকারি নোট 3টি। আচ্ছা খেয়াল করি যে নতুন ডিজাইনের কিছু নোট রয়েছে। নতুন ডিজাইনের নোটগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। ওকে, সো নতুন ডিজাইনের নোটগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 20 টাকা। 20 টাকা সামনের অংশ রয়েছে কান্তিজিউ মন্দির, আর পেছনের অংশ রয়েছে পাহাড়পুর। সো কান্তিজিউ মন্দির এবং পাহাড়পুর দুটি কিন্তু প্রায় কাছাকাছি এরিয়াতে, দিনাজপুর, নওগাঁ প্রায় কাছাকাছি, প্রায় খুব কাছাকাছি না। ওকে, সো 20 টাকা নোটে রয়েছে। 100 টাকা নোটে রয়েছে এই যে বাগেরহাট, 60 গম্বুজ আর সুন্দরবন, এই দুটো কিন্তু কাছাকাছি। সো এটাকে এইভাবে আমরা খেয়াল রাখতে পারি। 100 টাকা নোটের বাগেরহাট মানে 60 গম্বুজ মসজিদ আর সুন্দরবন। আর 500 টাকার নোটে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার আর সুপ্রিম কোর্ট। ওকে ওকে ঠিক আছে, যে 20 টাকা, 100 টাকা আর 500 টাকার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি এগুলো কাছাকাছি জায়গার নিদর্শন নিয়ে গঠিত। যে 20 টাকা নোটে যেটা থাকে কান্তিজিউ মন্দির আর পাহাড়পুর প্রায় কাছাকাছি এলাকাতে রয়েছে। 100 টাকা নোটে রয়েছে 60 গম্বুজ, বাগেরহাট আর সুন্দরবন কাছাকাছি। 500 টাকা নোটে রয়েছে কিন্তু শহীদ মিনার আর সুপ্রিম কোর্ট, এটাও কাছাকাছি। আর 50 টাকা নোটে আমরা দেখি আহসান মজিদ আছে, আর এই পাশে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকল্প সংগ্রাম। আর 200 টাকা নোটে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভাস্কর্য অপরিচয় বাংলা, আর এক পাশে রয়েছে গ্রাফিতি 2024-এর। আর 1000 টাকা নোটে রয়েছে স্মৃতিসৌধ আর সংসদ ভবন, স্মৃতিসৌধ আর সংসদ ভবন। আচ্ছা, সো মুদ্রার ইতিহাস রয়েছে। উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ হয় 1835 সালে, আর উপমহাদেশে প্রথম কাগজে নোট চালু হয় 1861 সালে। আর বাংলাদেশে প্রথম 1 টাকা এবং 100 টাকা নোট চালু হয় কবে? 4 মার্চ 1972 সালে, 4 মার্চ 1972 সালে। আচ্ছা, এটা একটু আমরা রিওয়াইন্ড করি। সরকারি নোট হচ্ছে 3টি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আর ব্যাংক নোট রয়েছে 7টি, 10, 20, 50, 100, 200, 500, 1000। তো এই যে মোট যে টাকাগুলো রয়েছে 7, 3, 10টি নোট রয়েছে, এই নোটকে যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 1888 টাকা মূল্যের হয়ে যাবে। ঠিক আছে, এটা ভাইভাতে কিন্তু কোশ্চেন করে যে বাংলাদেশের যতগুলো নোট রয়েছে বা যতগুলো মুদ্রা রয়েছে সেগুলো অ্যাডিশন করলে কত টাকা হবে, বা যোগফল কত হবে, বা সাম কত হবে। আচ্ছা, এই যে সরকারি নোট এগুলো অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা হয় এবং অর্থ হিসেবে সিগনেচার থাকে। আর ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে। আচ্ছা, এবার বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে আমরা একটু ধারণা নিই। স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে, আচ্ছা, ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। ওকে, কে চেয়ার এগুলো আপাতত আমার জানার দরকার নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ 26 জানুয়ারি 2022 সালে কাগজবিহীন লেনদেন বা পেপারলেস লেনদেন চালু করে। ওকে, এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। সেই ইন্ডেক্সগুলো হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার ইন্ডেক্স। এগুলো আসলে কোশ্চেন আসতো এক সময়, এখনও আসতে পারে, আমাদের জেনে রাখা ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জ সরিয়া ইন্ডেক্স, ঢাকা ডিএসি বোর্ড ইন্ডেক্স আর ডিএসি 30। ওকে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স। ডিএসি শেরিয়া ইন্ডেক্স, বোর্ড ইন্ডেক্স আর ডিএসি 30। আচ্ছা, অনুরূপভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আমরা ইন্ডেক্সগুলো দেখি।
কী কী ইন্ডেক্স রয়েছে? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অল শেয়ার প্রাইস ইন্ডেক্স, যেটাকে ক্যাসপি ইন্ডেক্স বলা হচ্ছে, অল শেয়ার প্রাইস ইন্ডেক্স। সিএসই 30 রয়েছে, সিএসই 50 রয়েছে। ওকে, এটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সগুলো। আচ্ছা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হয় এখান থেকে। বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে কাজ করে, অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ওকে, পরের পেজে যাই। এখানে শেয়ার বাজার সম্পর্কিত কিছু পরিভাষা রয়েছে, এটা আমরা দেখি, গুরুত্বপূর্ণ। ওকে, বেসিক টার্মগুলো দেখি। যে শেয়ার কি? একটি কোম্পানির মূলধনের অংশ। যে শেয়ার কেনা মানে কোম্পানির মালিকানার অংশীদার হওয়া। ওকে, স্টক কি? সাধারণভাবে শেয়ার বোঝাতে ব্যবহার করা হয়। স্টক হচ্ছে সাধারণভাবে শেয়ার বোঝাতে ব্যবহার করা হয়। ইকুইটি কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানার অংশ, সেটাকে বলা হয় ইকুইটি, কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা অংশ। ডিভিডেন্ড তো আমরা সবাই জানি লাভ, যে কোম্পানির লাভ থেকে শেয়ার হোল্ডারদের মধ্যে বর্ণিত অর্থে হচ্ছে ডিভিডেন্ড। আর আইপিও কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, যে নতুন কোনো কোম্পানির প্রথমবার শেয়ার বাজারে বিক্রি যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় আইপিও। ফুল ফর্ম আসে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তারপর ট্রেডিং রিলেটেড টার্মসগুলো দেখিনি আমরা। বুল মার্কেট যখন শেয়ারের প্রাইস অনেক বেড়ে যায়, আর যখন প্রাইস কমে যায় সেটাকে বলা হবে বেয়ার মার্কেট। বুল হচ্ছে উপরে ওঠা, বেয়ার অর্থ নিচে নামা। ব্রোকার তো জানি যে শেয়ার কেনা বেচার মধ্যস্থকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, ব্রোকার, যেটাকে আমরা খাস বাংলায় দালাল বলি। ওকে, পোর্টফোলিও কি? একজন বিনিয়োগকারীর মালিকানাধীন বিভিন্ন শেয়ারের সংগ্রহ। পোর্টফোলিও হচ্ছে একজন বিনিয়োগকারীর মালিকানাধীন বিভিন্ন শেয়ারের সংগ্রহকে বলা হয় পোর্টফোলিও। ওকে, লিকুইডিটি, বুক বিল্ডিং মেথড, লক ইন পিরিয়ড, এগুলো আমাদের জন্য, যারা আমাদের নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমাদের জন্য জানা আপাতত দরকার নেই। আচ্ছা, এখানে ভ্যালুয়েশন টার্মসগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে রয়েছে যে মার্কেট মেকানিক্স, এই বাজার প্রক্রিয়া সম্পর্কিত যে পরিভাষা, এটা আমাদের জানতে হবে। যে প্রাইমারি মার্কেটটা কি? যেখানে নতুন শেয়ার প্রথমবার বিক্রি হয়, যেমন আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, যেখানে বিক্রি করা হবে, সেটাই হচ্ছে প্রাইমারি মার্কেট। আর সেকেন্ডারি মার্কেটকে? যেখানে পুরনো শেয়ার বিনিয়োগকারীরা কেনাবেচা করেন, সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। সার্কিট ব্রেকার কি? বাজারে শেয়ারের দামের অতিরিক্ত ওঠানামা নিয়ন্ত্রণের ব্যবস্থাকে বলা হচ্ছে সার্কিট ব্রেকার। বাজারে শেয়ারের দামের অতিরিক্ত ওঠানামা নিয়ন্ত্রণের ব্যবস্থা। আর ব্লু চিপ কি? গুরুত্বপূর্ণ। ব্লু চিপ হচ্ছে সে সকল প্রতিষ্ঠানকে বোঝানো হয় যারা দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করে। ওকে, দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করে করা বড় কোম্পানির শেয়ারই হচ্ছে ব্লু চিপস। আর ব্লু স্কাই শেয়ার অধিমূল্যের শেয়ার, মানে যেগুলো হচ্ছে বাজার দামের চেয়েও, অভিহিত দামের চেয়েও দাম অনেক বেশি চাওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে ব্লু স্কাই শেয়ার। ব্লু স্কাই শেয়ার। আর স্পেকুলেশন কি? যে ভবিষ্যতের দাম অনুমান করে শেয়ার কেনা বেচা করা, এটাকে স্পেকুলেশন করা, যে ভবিষ্যতের দাম অনুমান করে শেয়ার কেনা বেচা করা। আর ডিম্যাট বা ডিম্যাটেরিয়ালাইজেশন কি? যে শেয়ারকে কাগজে ফিজিক্যালি ফর্ম না রেখে ইলেকট্রনিক ফর্মে রূপান্তর করাকে বলা হচ্ছে ডিম্যাট বা ডিম্যাটেরিয়ালাইজেশন। আর ওটিসি, ওভার দ্য কাউন্টার, এই স্টক এক্সচেঞ্জের বাইরে সরাসরি ক্রেতা বিক্রেতার মধ্যে শেয়ার কেনা বেচা, যেমন শেয়ার কেনা বেচা হয়, যেমন লিকুইড ডিলিস্টেড শেয়ারের লেনদেন। ওকে, এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার। স্টক এক্সচেঞ্জের বাইরেও সরাসরি ক্রেতা বিক্রেতাদের মধ্যে শেয়ার কেনাবেচা। আর বিও কি? বিও খুব ইম্পর্টেন্ট একটি টার্ম। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বিও, শেয়ার কেনাবেচার জন্য বিনিয়োগকারীর খোলা অ্যাকাউন্ট। সো শেয়ার কেনাবেচা করতে চাইলে আপনাকে একটি বিও অ্যাকাউন্ট খুলতে হবে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন ব্যাংক
ওকে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টস খুলতে হবে। শেয়ার মার্কেটে বিও অ্যাকাউন্টস আর লেনদেন করা যায় না। আর এফএ ফেস ভ্যালু। ওকে, দ্য প্রাইস অ্যাট উইচ দ্য শেয়ারস আর লিস্টেড অন দ্য স্টক এক্সচেঞ্জ, যে শেয়ারের মূল অভিহিত মূল্য যা কোম্পানি ইস্যু করার সময় নির্ধারণ করে, এটা হচ্ছে ফেস ভ্যালু। ওকে, এবার ব্যাংকিং অর্থ পাচার রিলেটেড কিছু টার্ম আমরা দেখি। বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর কি, যে জাপেম বা পম, ইনি ফরাসি নাগরিক। ইনি হচ্ছে বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাপম। আচ্ছা, শুল্ক কর জমা দেওয়ার জন্য অনলাইন সেবা হচ্ছে চালান। শুল্ক কর জমা দেওয়ার জন্য অনলাইন সেবা হচ্ছে চালান। এটা চালু করেছে কে? চালু করেছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড। ওকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর এনবিআর চালু করেছে চালান, শুল্ক কর জমা দেওয়ার জন্য অনলাইন সেবা। ওকে, আচ্ছা, এবার দেখি যে এই যে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে 5টি ব্যাংক নিয়ে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এর সাথে রয়েছে ইউনিয়ন ব্যাংক আর এক্সিম ব্যাংক। এই 5টা ব্যাংক নিয়ে কিন্তু ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। আচ্ছা, আর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কয়টি রয়েছে? 9টি। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ফিচের রেটিংয়ে বাংলাদেশের ঋণ মান B+। বাংলাদেশের ঋণ মান কততে আছে? B+। এদের ঋণের মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা বিশ্ববাজারে ঋণ পেয়ে থাকি। ওকে, এরপর দেখি বর্তমানে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে বছরে কিন্তু দুইবার 2023 সাল থেকে বছরে 2বার করা শুরু করেছে। এর আগে কি একবার করে ছিল। তো বর্তমানে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে বছরে 2বার। ওকে, সো দেশের প্রথম প্রবাসী ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রথম প্রবাসী ইন্স্যুরেন্স কোম্পানি ছিল এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, ডিজিটাল ব্যাংক গঠিত হয় ব্যাংক কোম্পানি আইন 1991-এর 31 নম্বর ধারা অনুযায়ী বা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 দ্বারা গঠিত। এখন ডিজিটাল ব্যাংকের মূলধন 300 কোটি টাকা, যেখানে ট্রেডিশনাল ব্যাংকের মূলধন 500 কোটি টাকা। ওকে, সো ডিজিটাল ব্যাংক খুলতে গেলে আমাদের মূলধন দরকার 300 কোটি টাকা। ওকে, বন্ড এবং মুদ্রানীতি সম্বন্ধে আমরা একটু ইনফরমেশন জেনে নেই। আচ্ছা, মুদ্রানীতি জানলাম। আচ্ছা, বাংলা বন্ড কি? বাংলা বন্ড হচ্ছে বাংলাদেশি টাকা ভিত্তিক বন্ডের নাম। বাংলাদেশি টাকা ভিত্তিক বন্ডের নাম হচ্ছে বাংলা বন্ড। বাংলা বন্ড ইস্যু করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। সো এই বাংলা বন্ড হচ্ছে টাকা ভিত্তিক বন্ডের নাম, বাংলাদেশি টাকা ভিত্তিক বন্ডের নাম বাংলা বন্ড। বাংলা বন্ড ইস্যু করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। আচ্ছা, শরিয়া ভিত্তিক বন্ড কী আছে? 28 ডিসেম্বর 2020 বাংলাদেশ ব্যাংক প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড ইস্যু করে। প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক 28 ডিসেম্বর 2020-এ। তারপর দেখি যে প্রথম সরকারি বন্ড লেনদেন শুরু হয় 10 অক্টোবর 2022-এ। আর বেসরকারি খাতে শরিয়া ভিত্তিক বন্ড হলো সুকুক বন্ড। ওকে, বেসরকারি খাতে প্রথম শরিয়া ভিত্তিক বন্ড কি? সুকুক বন্ড। আর শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রথম শরিয়া ভিত্তিক বন্ড হচ্ছে বেক্সিম কো গ্রিন সুকুক আল ইস্তিসনা। ওকে, বেক্সিম কো গ্রিন সুকুক আল ইস্তিসনা, এটা হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রথম শরিয়া ভিত্তিক বন্ড। আচ্ছা, BIDFটা একটু দেখে নিই যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড BIDF, এটি 2021 সালে BIDF বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড BIDF বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে BIDF ফান্ড গঠন করা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ নিয়ে এই তহবিল গঠন করে সরকার। BIDF থেকে সর্বপ্রথম পায়রা বন্দর প্রকল্পে অর্থায়ন করা হয়। BIDF বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। এবার আচ্ছা, এটাতে দেখলাম ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা আর জেনারেল ইন্স্যুরেন্স, সাধারণ বিমা।
আচ্ছা, এবার দেখি যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থাগুলো দেখি। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে মানি মার্কেট, ব্যাংকিং খাত, তফসিলভুক্ত ব্যাংক, অতফসিলভুক্ত ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটাকে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কাজ কি? টাকা এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ ব্যাংকের কাজ কি? ফর্মুলেশন, ওকে, যে মুদ্রানীতি গঠন এবং প্রণয়ন এবং প্রচলন করা। ওকে, ফর্মুলেশন অ্যান্ড সার্কুলেশন অফ মনিটারি পলিসি। বাংলাদেশ ব্যাংকের কাজ মুদ্রানীতি গঠন এবং প্রচলন করা। সো বাংলাদেশের ব্যাংকের তদারকি করবে সুদের হার এবং বৈদেশিক মুদ্রা বাজারও নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। ওকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এএমসি নিয়ন্ত্রণ করা। ওকে, দেখি ক্রেডিট রেটিং এজেন্সি নিয়ন্ত্রণ করা, মার্চেন্ট ব্যাংক নিয়ন্ত্রণ, মূলধন বাজার বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এছাড়া বিএসইসির কাজ হচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে, শেয়ারের লেনদেন স্বচ্ছতা বজায় রাখবে, বিনিয়োগকারী স্বার্থ রক্ষা করবে। আর ইডরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটির কাজ হচ্ছে বীমা কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে। ইন্স্যুরেন্স মানে কি? বীমা নিয়ন্ত্রণ করবে, বিভিন্ন কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণ অনুমোদন নীতি প্রণয়ন করবে। আচ্ছা, ঠিক আছে। আর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এএমআরএ যেটাকে বলা হয়, এই এমআরএ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে নিয়ন্ত্রণ করে। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়ন্ত্রণ করে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়ন্ত্রণ করে এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এবার ব্যাংক সম্পর্কিত আইন এবং অর্ডারগুলো দেখে নিই আমরা এক নজরে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কার্যক্রম পরিচালনা মূল আইন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম এটার দ্বারা পরিচালিত হয়। আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আইন বা আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, আর্থিক প্রতিষ্ঠানগুলো 1993 দ্বারা পরিচালিত হয়। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্বারা আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই প্রতিষ্ঠানগুলো এই আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 দ্বারা পরিচালিত হয়। আর মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 সালে, 2012 সালে, আর যেটা অবৈধ অর্থ লেনদেন ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ করবে। ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার 2018, ডিজিটাল লেনদেন, অনলাইন ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সুরক্ষা দেবে। অফশোর ব্যাংকিং আইন 2024, অফশোর ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করবে। অফশোর ব্যাংকিং আইন 2024 অফশোর ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করবে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ 2025, এটা দুর্বল ও অসচ্ছল ব্যাংকের সংকট সমাধান ও পুনর্গঠন প্রক্রিয়া। আর বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাংবিধানিক প্রতিষ্ঠানের রূপান্তরের একটা উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025-এর মাধ্যমে। আচ্ছা, ব্যাংকের হিসাবে এখানে প্রকারভেদ দেখি একটু। ব্যাংকে 3 ধরনের হিসাব থাকে, একটা হচ্ছে চলতি, একটা সঞ্চয়, একটা স্থায়ী। চলতি যেটা কারেন্ট অ্যাকাউন্ট, সঞ্চয়ী যেটা সেভিংস অ্যাকাউন্ট, আর স্থায়ী যেটাকে ফিক্সড অ্যাকাউন্ট বলা হচ্ছে। ওকে, যে চলতি হিসেবে যত খুশি তত টাকা জমা দেওয়া যায়, উত্তোলন করা যায়, কোনো সমস্যা নেই, এখানে কোনো মুনাফা পাওয়া যাবে না। সঞ্চয়ী অ্যাকাউন্টে যত খুশি ততবার টাকা জমা দেওয়া যাবে। ওকে, সেভিংস অ্যাকাউন্টে। আর স্থায়ী হিসাবে এটা যেহেতু ফিক্সড অ্যাকাউন্ট, এখানে 3 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত টাকা জমা রাখা যায় এবং এখানে একটা মুনাফা পাওয়া যায়। এখন বাংলাদেশ ব্যাংকের লাস্ট পেজের দিকে আমরা ধাবিত হচ্ছি, যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক কার্যক্রম ও নীতি উদ্যোগ। এখানে দেখি যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, এটা একটু দেখি যে দক্ষিণ এশিয়ার প্রথম বাংলাদেশ 2002 সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়ন করে। দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু প্রথম আমরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়ন করি, যা 2002 সালে। আচ্ছা, 2012 সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন পাস হয় 2012 সালে। ওকে, তো এর সাথে রয়েছে সন্ত্রাস দমন আইন, এছাড়া এর সাথে রয়েছে কি সন্ত্রাস
দমন আইন 2009। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক 2013 সালে জুলাই মাসে একমান গ্রুপের সদস্যপদ লাভ করে। আচ্ছা, একমান গ্রুপের হেডকোয়ার্টার হচ্ছে অটোয়া, কানাডার অটোয়াতে। একমান গ্রুপটা কি? একমান গ্রুপটা হচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক ফোরাম। এটা হচ্ছে একমান গ্রুপ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট খুব গুরুত্বপূর্ণ, মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়ন করা। আচ্ছা, ওকে। তার পরবর্তীতে এই যে বিএসিপিএস বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, এটা হচ্ছে বিএসিপিএস। আর বিএফটিএন এটা দেখি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ওকে, যে সরকারি বেতন, সামাজিক সুবিধা, সকল সামাজিক সুরক্ষা, নেট পেমেন্ট, অন্য সরকারি অর্থ প্রদান প্রক্রিয়া এই বিএফটিএন এর মাধ্যমে সম্পন্ন হয়। তারপর এনপিএসবি যেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এনপিএসবি। ওকে, রিয়েল আরটিজিএস কি, আর এগুলো অর্থ জানতে হবে, এগুলো ফুল ফর্ম আমাদের জানতে হবে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বাংলাদেশ থাকবে সামনে, বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস। আর ডিআইএস হচ্ছে ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী বাংলাদেশ প্রথমবার ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম চালু হয়। আচ্ছা, আর পরে ব্যাংক আমানত বীমা আইন 2000 দ্বারা ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অর্ডিন্যান্স বাতিল করা হয়। সো বর্তমানে কিন্তু ব্যাংক আমানত বীমা আইন 2000 বাংলাদেশে ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। তো ব্যাংক আমানত বীমা আইন 2000 এই ডিপোজিট সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? ব্যাংক আমানত বীমা আইন, ব্যাংক আমানত বীমা আইন। ওকে, 2000 এটা নিয়ন্ত্রণ করছে। আর ওকে, দ্য লাস্ট ওয়ান, ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি প্রবর্তন করে 2021 সালে। 2021 থেকে 26 মেয়াদে ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির ব্যাপারে লক্ষ্য হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে ফিনান্সিয়াল ইনক্লুশনের আয়ত্তে আনা। যে ফিনান্সিয়াল ইনক্লুশন এই টপিকটা আসলে কিন্তু আমরা এটা অবশ্যই দেবো, ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি। এটার কাজ কি? যে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনা। এই স্ট্র্যাটেজি বাস্তবায়নের লক্ষ্য হচ্ছে 12টি এবং 69টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা। ওকে, এই ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি এটার মধ্যে রয়েছে 5টা সি, 5C এর কথা বলা হচ্ছে। খেয়াল করব, কমিটমেন্ট, কোঅপারেশন, কোঅর্ডিনেশন, কোএক্সিস্টেন্স, কম্প্রিহেন্সিভনেস। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ। এই 5টা সি খুব গুরুত্বপূর্ণ। এই ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি এটার মধ্যে রয়েছে 5টা সি, কমিটমেন্ট, কোঅপারেশন, কোঅর্ডিনেশন, কোএক্সিস্টেন্স, কম্প্রিহেন্সিভ। আচ্ছা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, এমএফএস, এজেন্ট ব্যাংকিং এই দুটি প্রধান উদ্ভাবন হচ্ছে কিন্তু এই ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজির, এজেন্ট ব্যাংকিং আর এমএফএস। ঠিক আছে, এজেন্ট ব্যাংকিং আর এমএফএস এর কাজই হচ্ছে এই ইনক্লুশনটাকে প্রভাবিত করা। ওকে, দ্যাটস অল ফর টুডে। ওকে, সো আমাদের প্রথম পার্ট শেষ হয়ে গেল। এভাবে আমরা ধারাবাহিকভাবে এই পুরো বইটা শেষ করব, কভার করার চেষ্টা করব। সো হোপ ইউ গাইস উইল বি বেনিফিটেড ফ্রম দিস। স্টে টিউনড।